নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত, ধন্যবাদ, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শুরু করছি একটু নতুন স্বাদের অ্যাস্ট্রোলজি আলোচনা বা জ্যোতিষ আলোচনা। আমি শান্তনু শাস্ত্রী আপনাদের সাথে আজকে জ্যোতিষ ক্লাসে। আমাদের আজকের আলোচ্য বিষয় হস্তরেখা বা হাতের রেখা বা সামুদ্রিক শাস্ত্রের সাহায্যে জ্যোতিষ বিচার অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই সংক্রান্ত আলোচনা এবং তার প্রতিকার। আমাদের সঙ্গে অর্থাৎ ঋষিবাণী ইনস্টিটিউটে আপনারা যোগাযোগ করতে পারেন 9804883324 নাম্বারে। এছাড়া আমাদের ইমেল অ্যাড্রেস shantanu.shastri@gmail.com অথবা আমাদের ওয়েবসাইট, সেখানেও যোগাযোগের বিশদ মাধ্যমগুলি জানতে পারবেন www.astroriva.com। শুরু করছি আজকের আমাদের জ্যোতিষ আলোচনার বিষয় অর্থাৎ হস্তরেখা সংক্রান্ত সামান্য আলোচনা। প্রাচ্য এবং পাশ্চাত্য জ্যোতিষের অন্যতম অঙ্গ হস্তরেখা বিচার। যখন কোষ্ঠী পদ্ধতি বা কোষ্ঠী প্রস্তুতি শুরু হয়নি, আবিষ্কার হয়নি, সেই সময় থেকেই বিভিন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব তারা কিন্তু হস্তরেখা বা সামুদ্রিক শাস্ত্র বা সামুদ্রিক লক্ষণ দেখে, সুলক্ষণা, কুলক্ষণা এই ধরনের জিনিসগুলি দেখে তারা কিন্তু বহু বিচার করতেন। কপাল দেখে, শরীরের গড়ন দেখে, চুলের শেপ দেখে, পায়ের আকৃতি দেখে, কণ্ঠার হাড় অর্থাৎ আমাদের গলায় যে দু সাইডে দুটো হাড় থাকে, এই যে গলার ঠিক নিচে যে হাড়, এই হাড় দেখে বিয়ের আগে এই হাড় আগের শাশুড়ি মায়েরা দেখতেন মেয়েদের ক্ষেত্রে। তো এই সমস্তই ছিল সামুদ্রিক বিচারের অংশ। জ্যোতিষ বিচারে অর্থাৎ আমাদের যে সনাতন পদ্ধতিতে জ্যোতিষ বিচার করা হয় ছক, ঠিকুজি, জন্মকুণ্ডলী এর সাহায্যে, এই বিষয়টিতে আমাদের পারিপার্শ্বিক লোকজনরা বা যে কোনো লোকের বিশেষ জ্ঞান না থাকলেও হাতের উপরে কিন্তু প্রত্যেকেরই মোটামুটি যারা জ্যোতিষ বিশ্বাস করেন কিছু না কিছু জ্ঞান আছে। সকলে কিন্তু বৃহস্পতির ক্ষেত্র বা শনির ক্ষেত্র বা রবির ক্ষেত্র বা বুধের ক্ষেত্র, শুক্রের ক্ষেত্র, কোন আঙ্গুলে কোন আংটি পরতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু সবাই একটু আধটু জানেন। কিন্তু এরা বেশিরভাগ ক্ষেত্রেই যারা আমাদের আশেপাশে সময় সুযোগ মতো হাত একটু আধটু দেখে থাকেন, তারা কিন্তু বেশিরভাগই রেখার সাহায্যে বিচার করার চেষ্টা করেন। হস্তরেখা বিচার কিন্তু মূলত সামুদ্রিক জ্যোতিষ শাস্ত্রের একটি অংশ। সামুদ্রিক জ্যোতিষ শাস্ত্র এর যে মূল বিষয়, এতে আমাদের হস্তরেখা তার মধ্যে একটি সামান্য পার্ট। এতে শরীরের আকার, শরীরের আকৃতি, মাথার গঠন, মাথার খুলির গঠন, ঘাড়ের আকৃতি, কাঁধের কতটা চওড়া, শরীরের যে থিকনেস অর্থাৎ বুকের থেকে পিঠের ডিস্টেন্স, কোমরের আকৃতি, পায়ের পাতার গড়ন, হাঁটুর অবস্থান, এই সমস্ত কিছু দেখে তার সঙ্গে হস্তরেখা বা হাতের রেখা, হাতের আকৃতি বিচার করে অতীত, বর্তমান, ভবিষ্যৎ পর্যালোচনা করা হতো। তো তারই মধ্যে একটি অংশ হলো হাত বিচার বা হস্তরেখা বিচার। আমাদের যে জ্যোতিষের ক্লাসগুলি হচ্ছিল জন্ম ছকের ওপরে, তাতে বহুজন কমেন্ট করেছেন পামিস্ট্রি বা হস্তরেখার ওপরে কিছু করার জন্য। তার জন্যই আজকে আমাদের এই প্রয়াস। আমাদের আশেপাশে বিভিন্ন স্থানে উৎসব, অনুষ্ঠান, পুজো পার্বণ, বিভিন্ন সময় আমরা পাই এমন কিছু লোকের সান্নিধ্য যারা দেখেই বলে, দেখি তোমার হাতটা একটু, বলে কিছু বিচার করার চেষ্টা করেন এবং গম্ভীর হয়ে বেশ কিছু মতামত দিয়ে থাকেন এবং সেই মতামতগুলোর একটা বড় অংশ সেটা কিন্তু মিলেও যায়। এই ধরনের মানুষরা এবং বহু জ্যোতিষীরা, এখন চালু বাজারে যে সমস্ত জ্যোতিষীরা আছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু হাতের রেখা দেখে
ভবিষ্যৎবাণী করে থাকেন। কিন্তু হাতের রেখা পর্যালোচনা করবার আগে হাতের গড়ন বা হাতের আকার বা হাতের সামগ্রিক হাত সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। কারণ হাত এবং রেখা, হাতের গঠন, গড়ন এবং রেখা, এই দুইয়ের মধ্যে সম্পর্ক কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ। হাতের রেখাকে যদি আমরা গাড়ি হিসেবে অর্থাৎ ভাগ্যের গাড়ি হিসেবে ধারণা করি বা মনে করি, তাহলে হাত অর্থাৎ রেখার নিচের যে হাত রয়েছে সেই হাত কিন্তু গাড়ির চলার রাস্তা। একটি যদি অত্যন্ত সুসজ্জিত বিলাসবহুল গাড়িতে চেপে আমরা অত্যন্ত এবড়োখেবড়ো রাস্তা অতিক্রম করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেই যাত্রা আমাদের জন্য বিশেষ আরামদায়ক হয়ে উঠবে না। তাই যদি হাতের অবস্থা খুবই খারাপ থাকে এবং সেখানে অত্যন্ত ভালো ভালো রেখাও থাকে, সেই ক্ষেত্রে কিন্তু জাতক সেই রেখার সুফল থেকে বঞ্চিত হন। আবার খুব ভালো আকার, আকৃতি, কোয়ালিটির হাতে যদি একটি বা দুটি প্রকট রেখা থাকে, যেমনটি আমরা এই যে হাতটি রয়েছে, হাতে দুটি রেখা প্রকটভাবে দেখা যাচ্ছে, এই ধরনের যদি দুটি রেখাও থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু জাতক অনেকটাই উন্নতি করতে সক্ষম হন। তাই হাতের রেখা থেকে বিচার করবার পূর্বে আমাদের হাতের সম্পর্কে, হাতের প্রকৃতি সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। বিভিন্ন জ্যোতিষ বইতে হাতের প্রকৃতি সম্পর্কে বিশদ বিবেচনা বা বিশদ পর্যালোচনা করা হয়েছে। এই বিশদ পর্যালোচনার বাইরে গিয়ে প্র্যাকটিস করতে গিয়ে যে সামান্য জ্ঞান আমাদের হয়েছে, অর্থাৎ আমার হয়েছে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শাস্ত্রে বলা রয়েছে হাত সাধারণত 4 প্রকার: পৃথ্বী হাত, অগ্নি হাত, বায়ু হাত, জল হাত। তো এই 4 রকম হাতের বিভিন্ন বিবরণ আমরা বহু বইতে পাব, কিন্তু বাস্তবিকভাবে আমরা সাধারণত হাতের প্রকৃতিতে আমরা যে হাতগুলি পেয়ে থাকি সেগুলি কিন্তু প্রকৃত অগ্নি, পৃথ্বী, বায়ু বা জল হাত সাধারণত পাওয়া যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সামনে যে হাতগুলি আসে সেগুলি হয় মিশ্র হাত। তাই হাতের প্রকৃতি বিচারের জন্য আমরা কয়েকটি নির্দেশকের কথা আলোচনা করতে পারি। এই নির্দেশকগুলির মধ্যে প্রথমটি হলো হাতের আকৃতি বা আকার, দ্বিতীয়টি হলো হাতের উষ্ণতা, তৃতীয় বা 3 নম্বরটি হলো হাতের বর্ণ, 4 নম্বর হলো হাতের কাঠিন্য অর্থাৎ শক্ত, মোটা, শক্ত হাত বা নরম হাত, এই ব্যাপারটি। 5 নম্বর নির্দেশক হলো হাতের মসৃণতা অর্থাৎ হাত খসখসে না মসৃণ, এবং 6 নম্বরটি হলো হাতের রেখার উপস্থিতি এবং ঘনত্ব। রেখা কি পরিমাণে আছে, প্রচুর রেখা আছে, ঘিজিমিজি রেখা, অসংখ্য রেখা, না অল্প 2-1টি রেখা, এই ব্যাপারটি আমাদের কিন্তু দেখতে হবে। তাহলে প্রথম পয়েন্ট যেটি, হাতের আকৃতি বা আকার অর্থাৎ শেপ অফ হ্যান্ড। তো এই শেপ অফ হ্যান্ড সম্পর্কেও বিভিন্ন জ্যোতিষ গ্রন্থে বহু বিবরণ, বহু তথ্য দেওয়া রয়েছে, কিন্তু সেই সমস্ত তথ্যে না গিয়ে আমরা হাতের শেপটাকে কেবলমাত্র 2টি ভাগে ভাগ করব। একটি ভাগ হলো স্কোয়ার টাইপ, আরেকটি ভাগ হলো স্কোয়ার থেকে লম্বাটে টাইপ। অর্থাৎ হাতের যে করতল, অর্থাৎ এই যে করতল, এটি আমরা দেখতে পাচ্ছি যে এটি স্কোয়ার আকৃতি বিশিষ্ট, যেমনটি এই হাতটির ক্ষেত্রে দেখা যাচ্ছে। এটি একটি পারফেক্ট স্কোয়ার শেপের হাত, যেটি আমরা দেখে বুঝতে পারছি যে এটি একটি বর্গক্ষেত্রাকার হাত। তো এই রকম এই একটি আকার হতে পারে, আরেকটি আকার হতে পারে, সেটি হলো লম্বাটে প্রকৃতির হাত, অর্থাৎ সেটি আমি দেখাচ্ছি। সেই হাতটি হলো খানিকটা লম্বাটে হাতগুলি হলো স্কোয়ার হাত, যদি একটু লম্বা শেপের হয় এরকম টাইপের যে হাতগুলি, সেগুলি হলো লম্বাটে হাত। এবার লম্বাটে হাতের মধ্যে সরু হাত, চওড়া হাত, ওই সমস্ত বিষয়গুলিকে আমরা ইগনোর করে
সাধারণভাবে জ্যোতিষ পর্যালোচনার ক্ষেত্রে আমরা দু ধরনের হাত নেব, একটি হলো স্কোয়ার হাত এবং একটি হলো লম্বাটে ধরনের হাত। তাহলে স্কোয়ার হাতের শেপটা মোটামুটি এই ধরনের, আর যদি হাতটি লম্বা হয় এরকম টাইপের, তাকে আমরা বলবো করতল লম্বাটে হাত। এবার আমরা ফিরে আসি আমাদের মূল আলোচনায়। স্কোয়ার হাত বা চৌকো প্রকৃতির হাতের কিছু নিজস্ব গুণাবলী আছে, আবার লম্বাটে হাতের কিছু গুণাবলী নিজস্ব রয়েছে। হাত যেমন চৌকো হাত থেকে লম্বা হাতের দিকে যাবে, তেমন তেমন চৌকো হাতের গুণাবলী কমবে এবং লম্বাটে হাতের গুণাবলী তাতে দেখা দিতে থাকবে। তাহলে আমরা চৌকো হাতের গুণাবলীগুলি একটু আলোচনা করি। প্রথমত, হাতের আকার যদি বর্গাকার বা চৌকো প্রকৃতির হয় তাহলে প্রথমেই জাতক হয় নিয়মানুবর্তী, শৃঙ্খলা পরায়ণ, বাস্তববাদী, বিজ্ঞান মনস্ক এবং পরিশ্রমী। এরা সাধারণত চেষ্টা করে সৎ পথে থেকে অর্থ উপার্জন করতে। অপরের প্রতি কিন্তু এরা বিশেষ ঈর্ষান্বিত হন না। চৌকো হাতের জাতকরা সাধারণত ঈশ্বরে বিশ্বাসী হন এবং ধর্মপরায়ণ হন, তবে এদের মধ্যে কিন্তু ধর্ম বিশ্বাস থাকলেও তার মধ্যে কুসংস্কার থাকে না। এরা যৌক্তিক পদ্ধতিতে ধর্মকে গ্রহণ করতে ভালোবাসেন। এরা স্পষ্টবাদী হন, কিন্তু স্পষ্টবাদী হলেও অপরকে আঘাত দিয়ে কিন্তু এরা কথা বলেন না। রাজনীতি, প্রশাসন, খেলাধুলা এই সম্পর্কে এরা আলোচনা করতে ভালোবাসেন, কিন্তু কাজের সময়ে রাজনীতি, খেলাধুলা, প্রশাসন বা এন্টারটেইনমেন্ট সংক্রান্ত আলোচনা এরা করেন না। সিনেমা, নাটক দেখতে এরা ভালোবাসেন, কিন্তু এরা শিল্পী হিসেবে বিশাল খ্যাতিসম্পন্ন হন না বা বিশেষ সফল কিন্তু হন না। সঙ্গীতও এদের বেশ পছন্দের থাকে, তবে বাস্তব বুদ্ধিসম্পন্ন, অত্যন্ত বেশি বাস্তব বুদ্ধিসম্পন্ন হবার জন্য এরা কিন্তু শিল্প, কলা এগুলির দিকে বিশেষভাবে আকৃষ্ট হন না, বা শুনতে, দেখতে, ভাবতে ভালোবাসলেও এরা কিন্তু অন্য কাজের প্রতি, নিয়মানুবর্তী কাজের প্রতি এরা আগ্রহান্বিত হন। সাধারণত এরা সেবা পরায়ণ হন এবং ভোজন রসিকও হন। খেতে এবং খাওয়াতে এরা কিন্তু ভালোবাসেন। যেই মাত্র এই হাতের আকার পরিবর্তিত হয়ে লম্বাটে হয়ে যাবে, তখন কিন্তু এই গুণাবলীগুলো ধীরে ধীরে পরিবর্তিত বা বিপরীত রূপী হতে শুরু করবে। কিরকম? যেমন ধরুন, হাত যেই মাত্র লম্বাটে হয়ে যাবে, তখন জাতক বাস্তববাদী হওয়ার পরিবর্তে এরা কিন্তু একটু কল্পনাপ্রবণ হয়ে পড়বেন। যত হাত লম্বাটে সরু আকৃতির হবে, তত কিন্তু পরিশ্রম বিমুখতা একে গ্রাস করবে। শারীরিক সবলতার পরিবর্তে ধীরে ধীরে কিন্তু এরা শারীরিকভাবে দুর্বলে পরিণত হবেন। হাত যেমন যেমন লম্বাটে প্রকৃতির হবে, তত কিন্তু শারীরিক স্ট্রেংথ কমতে থাকবে। এরা বেশ কল্পনাপ্রবণ হন, তুচ্ছ তুচ্ছ ব্যাপার নিয়ে গভীরভাবে চিন্তা করতে এরা ভালোবাসেন। হাত যত সরু হয়, জাতকের ভাবুক প্রকৃতিও কিন্তু তত বাড়তে থাকে। সাধারণত পরিশ্রম বিমুখ এবং অত্যন্ত সংবেদনশীল। কিছু একটা কথা বললেই সঙ্গে সঙ্গে গায়ে মেখে নেন। এদের মধ্যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার দেখতে পাওয়া যায়। শিল্পের ক্ষেত্রে এরা কিন্তু বেশ নিপুণ হন, বিশেষ করে গান, বাজনা এই ধরনের শিল্প এবং ক্রিয়েটিভিটির ক্ষেত্রে, ক্রিয়েটিভিটি বলতে শৈল্পিক ক্রিয়েটিভিটি, নাটক, গান এই সমস্তের ক্ষেত্রে এরা কিন্তু বেশ পারদর্শী হন। আঁকার ক্ষেত্রেও এদের মোটামুটি নিপুণতা থাকে। বর্গাকার হাতের তুলনায় লম্বাটে হাতের লোকেরা কিন্তু শারীরিকভাবে দুর্বল হন। এরা সেবাধর্মী হন, অর্থাৎ সেবা করেন, লোককে সাহায্য করেন, তবে
প্রতিদানের আশা কিন্তু এদের থাকে। স্কোয়ার হাতযুক্ত লোকেরা কিন্তু প্রতিদান আশা করেন না, তবে এই ধরনের লোকরা কিন্তু প্রতিদান আশা করে থাকেন। এই লম্বা হাতের জাতকরা এদের কিন্তু জ্যোতিষ এবং তন্ত্রের প্রতি বিশেষ আকর্ষণ এবং দুর্বলতা থাকে। কোনো জিনিস এরা কিন্তু খুব সহজেই পেতে চান, আবার না পেলে সেটি যে পাওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করবেন সেটা কিন্তু এরা করেন না, পরিবর্তে সেটিকে খুব সহজেই ভুলে যান। এই ধরনের হাতযুক্ত ব্যক্তিরা প্রেম করতে বেশ ভালোবাসেন, আবার সহজেই কিন্তু এরা মানসিক আঘাত পান। আরেকটি বিশেষ গুণ এদের মধ্যে থাকে, এরা কিন্তু পরিপাটি করে সাজগোজ করতে বেশ ভালোবাসেন। আজকে আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করব। পরের দিনের ক্লাসে আমরা হাতের উষ্ণতা এবং হাতের গড়ন বা হাতের বর্ণ যতটা সম্ভব হয় পরের দিনের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। ফিরে আসব পরবর্তী ক্লাসে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি শান্তনু শাস্ত্রী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।